কিন্তু করেছে কেন এড়িয়ে গেল? দিদি বলে দিয়েছে দাদাকে, তোমাকে আমি ওয়াকফ উপহার দিয়ে দেব। দিদি দাদাকে বলে দিয়েছে মুসলমানদেরকে ওবিসিতে আমি শেষ করে দেব। দিদি দাদাকে বলে দিয়েছে আরএসএস কে যে মুসলমানদের যত রকম ধরনের ক্ষতি করা যায় আমি ক্ষতি করে দেব। তুমি আমার 54-55টা সোনার টুকরোকে কিছু যেন অসুবিধে করো না। ওই জন্য করেন। শুধু তাই নয়, আচ্ছা তিলোত্তমা কি একা ডিউটি করছিল? ওই রকম হয়? আপনারা আরজি করে গিয়েছেন, হ্যাঁ একা ডিউটি করছিল? তাহলে ওনার সাথে যারা ডিউটি করছিল, আমি বলছি না তারা দোষী ভাই, কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা যেতে পারতো। কটা ডাক্তারকে জিজ্ঞাসা করেছে, কটা নার্সকে জিজ্ঞাসা করেছে। শুধু তাই নয়, আমি কথা অনেক আগে বলেছি, আজকেও বলছি, যে সিসিটিভিটা অপারেটিং করে তাও বলে দিচ্ছি সিসিটিভিটা মধ্যখানে বন্ধ করা হয়েছিল। কি বললাম? যে সিসিটিভিটা অপারেটিং করে তাকে জিজ্ঞাসাবাদ করলে, হ্যাঁ তোমাকে এসে কে বন্ধ করতে বলেছিল? কি বলছি বুঝতে পেরেছেন? মাথায় ঢুকছে কি বলছি? তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত, কিন্তু করলো না কেন সিবিআই? সিবিআই তো অমিত শাহর হাতে। অমিত শাহ মানে এখন কেন্দ্রের বিজেপির নেতা, কেন্দ্রের মিনিস্টার। তাহলে বিজেপি তৃণমূলকে তো এই সুযোগ ছিল ঠান্ডা করে দেওয়ার। 54টা তৃণমূলের নেতার ছেলে নেতা কেতা তো জেলে থাকতো, কিন্তু করলো না কেন? এরা একে অপরের পরিপূরক। যখন এ গাড্ডায় পড়ে ওকে সাপোর্ট দেয়, ও যখন গাড্ডায় পড়ে একে সাপোর্ট দেয়। কদিন আগে ভুলে যাচ্ছি মহাকুম্ভ হয়েছিল উত্তরপ্রদেশে। হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস প্রতি 130 বছর না 140 বছর ছাড়া ছাড়া মহাকুম্ভ হয়। ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হয়। হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস। আমার আপনার রাইট নেই এটাকে নিয়ে খিল্লি করার। আপনি না ওটাকে মানতে পারেন। আমি মসজিদে যাই, রাকেশ যাই মন্দিরে, রাকেশ মসজিদটাকে ঘৃণা করতে পারবে না, আমি সৌমদ্বীপের মন্দিরটাকে ঘৃণা করতে পারবো না। আলাদা। আর্টিকেল 26, আর্টিকেল 26-এ বলা আছে প্রত্যেকটা ভারতীয় রাইট আছে কে কোন ধর্মকে চুজ করবে। রাকেশ করেছে হিন্দু, আমি করেছি মুসলমান, কেউ করেছে খ্রিস্টান, কেউ করেছে ঈসাই, আবার কেউ ধর্মই মানে না। আর্টিকেল 26 কে মান্যতা দিয়ে। কিন্তু আমার প্রশ্ন এটাই, কি বলছিলাম গুলিয়ে ফেললাম তো। মহাকুম্ভ তো মহাকুম্ভ 140 বছর সম্ভবত ছাড়া ছাড়া হয়। এবারে যোগী আদিত্যনাথ প্রায় 3000 কোটি টাকা, আর ভারত সরকার মনে হয় 1200 কোটি টাকা, প্রায় 5000 কোটি টাকার প্রজেক্ট ছিল। কিন্তু মহাকুম্ভে ঠিকঠাক ভাবে অ্যারেঞ্জ করতে না পারার ফলে আমার ভারতবর্ষের সহজ সাদাসিধে ধর্মপ্রাণ অনেক হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো বিরাট চর্চা হয়েছিল, ইভেন পার্লামেন্ট এটা নিয়ে আলোচনা করার জন্য শোরগোল তুলেছিল। মোদিজি ভয়ে আলোচনাই করতে দেয়নি। ঠিক সেই সময় কি দেখলাম, একটু আগেই বললাম তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপি বাঁচায়, আর বিজেপি গাড্ডায় পড়লে তৃণমূল বাঁচায়। সেই সময় দেখলাম পশ্চিম বাংলার তৃণমূলের একজন এমপি চলে গেলেন কোথায়? মহাকুম্ভে। আপনার ওটা কোন জায়গা? উত্তরপ্রদেশে। তিনি গঙ্গা স্নান করার পরে তিনি মিডিয়ার সামনে বললেন এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না। মানে কি হলো? কি হলো? ক্লিন চিট দিয়ে দেওয়া হলো না যোগী আদিত্যনাথকে। বিজেপি বিপদে পড়েছিল, যোগী আদিত্যনাথের সরকার কথা বলতে পারছিল না, ভারত সরকার পার্লামেন্টে আলোচনা করার সাহস দেখাতে পারছিল না। যখন ব্যাকফুটে যখন ছিল তখন মমতা ব্যানার্জি সুকৌশলে তার এমপিকে পাঠিয়ে গঙ্গা স্নান করিয়ে মিডিয়ার সামনে এটা প্রমাণ করিয়ে দিল যে প্রধান অন্যতম প্রধান তথাকথিত বিরোধী মুখ মমতা ব্যানার্জির দল তৃণমূলের এমপি বলেছে এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না। তাহলে নিশ্চিতভাবে ওই সহজ সরল হিন্দুগুলোর দোষের কারণেই ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগী আদিত্যনাথের দোষ নেই। কে কখন কোথায় ম্যানেজ দিচ্ছে বুঝতে পারছেন? আর আপনি আমি কি ভাবছি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, আর কিছু মানুষ ভাবছে বিজেপি তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে আমাকে বিজেপিকে ধরতে হবে। আমি আপনাদের বলি আপনি একে দিয়ে আটকানো মানে ওই আশা, আর ওকে আটকানো মানে এই আশা। এদেরকে দিয়ে কাজ হবে না। আপনার একটা ছোট্ট শুধু আমি আপনাদের ফিডব্যাক নিতে চাই। কটা বাজে গো? আর 5-7 মিনিট বলবো। কারো অসুবিধা আছে? কারা শুনতে চান একটু দেখান তো, হাত তুলে। একটু হাত তুলে রাখুন, একটু হাত তুলে রাখুন, হাতটা তুলে রাখুন।
এনার্জি আছে শোনার? এনার্জি আছে তো? এনার্জি আছে তো? তাহলে আমি গুটি কয়েক আজকে রক্তদান শিবির, আমি পলিটিক্যাল কথায় বেশি যাব না, সরকার নিয়ে কিছু কথা বলবো, সিস্টেমটা নিয়ে, এই সিস্টেমটা নিয়ে আমি কিছু কথা বলবো। যাক, তার আগে এটা আমি শেষ করি। আবার গুলিয়ে ফেলেছি, কি বলছি, মাথা থেকে আউট হয়ে যাচ্ছে কেন সেটিংটা। আচ্ছা, বাপের বয়সী যারা আছে আমাকে বলুন, মায়ের বয়সী যারা আছে বলুন, রাজনৈতিক সচেতন যারা আছে একটু বলুন, 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু খুঁজে পেতেন? হাসানুজ্জামান ভাই আপনারা বলুন তো, আপনাদের সরকার সেই সময় চলেছিল তো স্যার, 2011 সালের আগে বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত? পেত? পাওয়া যেত? খুঁজে পাওয়া যেত না। তার প্রমাণ আমি দেবো, গুগলে গেলে সব, গুগলে যান সব পাবেন। 2011 সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন, 2002 এর ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে তো, 2011 সালের দেগঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন। কত ভোট হয়েছিল, সিপিএম কত পেয়েছিল, তৃণমূল কত পেয়েছিল, ফরওয়ার্ড ব্লক কত পেয়েছিল, আপনার কি বলে বিজেপি কত পেয়েছিল, দেখবেন সব পাওয়া যাবে। 5000 7000 খুব বেশি হলে পেয়েছে। আর আজকে দেখুন কেন বাড়ছে, এটা বুঝতে হবে। 2011 সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি পশ্চিম বাংলায় দাঁত ফুটাতে পারেনি। আপনারা যদি মনে করেন 2026 সালে বিজেপিকে আটকাতে হবে, তাহলে শুধু বিজেপিকে আটকানোর স্বপ্ন দেখলে বিজেপিকে আপনি আটকাতে পারবেন না। 2011 সালের আগে তৃণমূলের সরকার ছিল না, পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল না। তাই 2026 সালে পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার রাখেন না, তাহলে বিজেপি বলেও কিছু থাকবে না। কি বলছি বুঝতে পেরেছেন? 2011 আগে ছিল না সরকার, বিজেপিও ঘুমিয়েছিল। 11 পরে আসলো, বিজেপি জেগে উঠলো। 2026-এ সরকার সরিয়ে দেন, বিজেপিও ঘুমিয়ে পড়বে। এই যে জায়গাটায় আছে, ঘাস সেই অর্থে নেই কেন? পানি নাই বলে। আপনারা চাষিভুষি এলাকার মানুষ তো নাকি গো? পানি যেখানে থাকবে ঘাস জন্মাবে, আর ঘাস জন্মালে ছাগল গরুর উৎপাদ বাড়বে। উৎপাদ না বাড়ে তার জন্য আপনি বেড়া লাগিয়ে রেখেছেন, একটা গেট করেছেন, গেটের চাবি যাকে দিয়েছেন সে গেট খুলে ছাগলকে গরুকে ঘাস খাওয়ানোর সুযোগ দিচ্ছে। তাহলে কি করতে হবে এখন? কি করতে হবে? তাহলে যে পাইপ লাইন দিয়ে পানি আসছে ওই পাইপ লাইনটাই কেটে দিতে হবে। তৃণমূল নামক পাইপ লাইন থাকার জন্য বিজেপি আজকে উৎপাত করছে। তাই আমরা যদি তৃণমূল নামক পাইপ লাইনটাকে কাটতে পারি, তাহলে ঘাস পানি আসবে না, ঘাস জন্মাবে না, আর ঘাস না জন্মালে গরু ছাগলের উৎপাত বাড়বে না। তাই মাথায় ঢুকিয়ে নিন, 2026 সাল আসছে, পশ্চিম বাংলার কোথায় কি হচ্ছে দেখার প্রয়োজন নাই। ভারত থেকে নওশাদ সিদ্দিকীকে যেমন উপহার দিয়েছে, নওশাদ সিদ্দিকীর সাথে লড়াই করার জন্য দেগঙ্গা থেকেও আমরা একটা নওশাদ সিদ্দিকীকে পাঠাবো। হবে তো নাকি? না গল্প শোনাবে বিজেপি চলে আসবে। গল্প শোনালেও তারও ওষুধ আমি দিয়ে যাচ্ছি আজকে। গল্প শোনাতে পারে তৃণমূল, এই আইএসএফ ভোট কেটে নাকি বিজেপি সুবিধা করে দেবে। ভাঙড়েও গল্প শুনিয়েছিল, আপনারা দেখুন ভাঙড়ের মানুষ ওই গল্প খায়নি। আইএসএফ কে ভোট দিয়েছে, বিধানসভার মধ্যে চলে গিয়েছে, রাজ্যের মানুষের হয়ে লড়াই করছে। তাই 2026 আসছে, ওই গল্প শুনিয়ে লাভ হবে না। আপনাদের বলবো, আপনার ইভিএম মেশিনে খাম চিহ্নে ভোটটা দিন, আর নওশাদ সিদ্দিকীর পাশে থেকে লড়াই করার সংখ্যা বাড়ান, ডবল ডিজিট পাঠান। আপনাদের বলুন, আজকে আপনারা আফসোস করছেন, 10টা যদি নওশাদ সিদ্দিকী থাকতো, সংযুক্ত মোর্চার 10টা যদি বিধায়ক থাকতো, মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে দ্বিচারিতা করতে পারতো না। এসটি/এসসি সার্টিফিকেট নিয়ে দ্বিচারিতা করছে, সেটা করতে পারতো না। জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কাছ থেকে কাটতে পারতো না। ওই ওয়াকফ নিয়ে যে নাটক করেছে, এটা সাহস দেখাতে পারতো না। হসপিটালে ডক্টর থাকতো, স্কুলে টিচার থাকতো, গণপরিবহন ব্যবস্থা এরকম ভাবে ধ্বংস হতো না। কারণ যে প্রধান বিরোধী দল আছে, ও বিরোধী দল নাটকের জন্য আছে। 10টা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকলে মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেত। কারণ একটা সংযুক্ত মোর্চা তো আইএসএফ এর বিধায়ক যদি 293টার উপরে ভারী পড়তো পড়ি, তাহলে 10টা থাকলে কি হতো ভাই? আফসোস হচ্ছে না এখন? হচ্ছে তো? তাহলে এই আফসোসটা সামনে বারে হবে তো? উত্তরে একটা কথা ওরা বলতে পারে, ভোট কেটে
বিজেপির সুবিধা করে দেবে। চলো একটা এগ্রিমেন্ট হোক, তাহলে একটা এগ্রিমেন্ট হোক। বলছে আইএসএফ নামে কি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে। আচ্ছা টাকা আমি তর্কের খাতিরে বলছি, ওরা আমি তো মামলা ঠুকে দিয়েছি জানেন তো, বড় নেতা জীবনে কোর্টের ধারে আসে নেই, ওই ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরের 29 তারিখে, কোর্ট ডেট দিয়েছে, বেটা যদি না হাজির হয় কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে বেঁধে তুলে নিয়ে আসবো আমরা। ঠিক আছে, 30 কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম এ কথা বলেছে। আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না, চোখের বদলে চোখ নিতে হবে, ওই রাজনীতি আমি করি না, তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে। আমাকে বলেছে টাকা নিয়েছে, আমি কোর্টকে বলেছি কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন, কাজ শেষ। আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই। এবার আপনাদেরকে বলে যাই, আমাদের বিরুদ্ধে তৃণমূল কিচ্ছু বলার নেই জায়গা, কোনো কিছু বলার জায়গা নাই, শুধু মিথ্যাচার ছাড়া। সেই মিথ্যাচারটা কি? বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, বিজেপির সুবিধা করে দেবে। আচ্ছা তাদের কথা আমি ধরছি সত্য, তর্কের খাতিরে টাকা নিয়েছে, আপনারা কি দেখেছেন? দেখেননি, তাহলে আপনারা দেখেননি, তারা জানতে পেরে গেল। আমি টাকা নিলাম না, তারা জানতে পেরে গেল, তাদের সাথে বিজেপির কত ভালো সম্পর্ক। তার মানে আমি টাকা নিলাম না, তারা জানতে পেরে গেল। চলো তার সাথে নিশ্চিত হবে খুব ভালো সম্পর্ক। এই আমলিয়াটা কোন বাজার? চাঁদপুরে। আমলিয়া চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি, আমি প্রকাশ্য বলছি, আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট, রাজ্য কমিটির নেতৃত্ব, এখানকার বিভিন্ন নেতৃত্বরা আছে, এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি, তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে, গোপনে টাকা নেবো না, প্রকাশ্যে নওশাদ সিদ্দিকী টাকা নেবে। ভয় লাগছে নাকি? ভয় লাগছে নাকি? তবে হ্যাঁ একটা শর্ত দেবেন। শর্তটা কি? 100 টাকার অ্যারেঞ্জ করতে পারলে 10% 10 টাকা আমি নেবো, 90 টাকা তাকে দিয়ে দেবো যে অ্যারেঞ্জ করবে। অসুবিধা আছে? পার্টি চালাবো রে ভাই। বলছে বিজেপি নাকি কোটি হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, যদি 100 কোটি টাকাই দেয় 90 কোটি টাকা তাকে ফেরত দিয়ে দেবো, 10 কোটি টাকা আমরা পার্টি চালাতে রাখবো। কারো অবজেকশন আছে ভাই? আমার অবজেকশন নেই, তবে ওপেন নেবো, ওই গোপনে হবে না ভাই। ফেস টাইমে কল করে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি রাতে তুই এটা বল, আমি রাত সকালবেলা এটা বলবো, চলবে না। অন স্টেজ হবে, হাতে টাকা তুলে দেবে, নিয়ে নেবো। আজকের পর থেকে যদি কেউ বলে যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে, তাকে কি বলবেন? এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিসনি তোরা। তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে, তার নামে মামলা করেছে। ইভেন এখানে বলে যাচ্ছি, মমতা ব্যানার্জিরও সাহস নাই, তার ভাইপো অভিষেক ব্যানার্জিরও সাহস নাই এটা বলা সংখ্যা যে নয়। যেমন একবার একজন সংখ্যা বলে ফেসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে, এটুকু মমতা ব্যানার্জি বলুক। উনিও কত বড় রাজ্যের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যত বড়ই পদে থাকুক না, তাকে স্যালিউট করি, মুখ্যমন্ত্রীকে আমি সম্মান দেবই, কিন্তু তাকেও আমি কোর্টে টেনে নিয়ে আসবো সত্য প্রমাণ করানোর জন্য। কারো ক্ষমতা নেই করার, শুধু মিথ্যাচার করছে। আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন এই প্রকাশ্যে টাকা নেবে, উল্টে তোকে 90% দিয়ে দেবে, 10% পার্টি চালানোর জন্য রাখবে। এবার আর একটা চলে এগ্রিমেন্ট হোক। এগ্রিমেন্ট এটাই, এগ্রিমেন্টে লিখবে পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, ওদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আমাদের ভাইজান সই করবে একদিকে, একদিকে করবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এটাই লেখা থাকবে। আমরা বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে ভোট কাটে, তাহলে তৃণমূল যা শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে। সাথে সাথে মমতা ব্যানার্জিকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে। হোক হোক চ্যালেঞ্জ, অসুবিধা আছে নাকি? আমরা জীবন দিয়ে বিজেপিকে আটকাবো তো? এই কারা কারা? আমি তো রাজি আছি, প্রয়োজনে জীবন দিয়ে দেবো বিজেপিকে আটকাবো। রাজি আছেন তো আপনারা? তাহলে আমাদের যদি, আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপিকে আনার জন্য, তাহলে সই করতে ভয় লাগবে আমার। আর মমতা ব্যানার্জি তার ভাইপোকে কি হলো স্যার? আচ্ছা আচ্ছা, মমতা ব্যানার্জি তার ভাইপোকে, তার দলের লোককে, ওই চালচোর জানেন তো নাকি, হ্যাঁ জেল খেটে এসছে একবার, তাদেরকে বাঁচানোর জন্য যদি না সই করে, আপনার মনে হয় মমতা ব্যানার্জি সই করবে?
আমি তো এখানে এসে চ্যালেঞ্জ করে গেলাম, এগ্রিমেন্ট হোক। একদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, অপরদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আইএসএফ এর ভোট কাটাকাটিতে যদি বিজেপি আসে, যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে নেব। কিন্তু তথ্য 2021 সালের তোলা আমাদের কাছে আছে, 77টা সিট বিজেপি পেয়েছে, তাকে মমতা ব্যানার্জির দল উপহার দিয়েছে। 2026-এ কটা উপহার দেবে অলরেডি হয়তো অমিত শাহর সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে। সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না, জানে প্রচুর মিথ্যে মামলা দিয়েছি, মারধর করেছি, অবস্থা খারাপ আছে। আজান হচ্ছে গো। অনেক কিছু কথা, শব্দ কথা বললাম, কাকে ভোট দেবেন না দেবেন অনেক কথা বললাম, চোর ডাকাত অনেক তথ্য আলোচনা হলো। আমি একদম আমাদের দেশের সিস্টেম নিয়ে কিছু আলোচনা করতে চাই। কদিন আগে আমার কাছে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা গিয়েছিলেন, জানেন তো, আপনাদের এখানে আছে তো। তারা চরম শোচনীয়র মাধ্যমে শোচনীয়তার শিকার হচ্ছে, আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। অনলাইন করে দিয়েছে, অনলাইনে আবার 3টে অপশন করে দিয়েছে, সেলফ সার্ভিস হয়ে গেছে, পঞ্চায়েত ডাইরেক্ট নিতে পারছে, আবার ট্যাক্স কালেক্টররা নিতে পারছে। ফলে তাদের আর্থিক বিপর্যয় এসেছে। তো তারা কিছু গিয়ে আমাকে তাদের অভিযোগটা জানিয়েছিল। আমি তাদেরকে একটা কথা বললাম, আমাকে জানাতে এসেছে বলে তাদেরকে বলি আমি জ্ঞান দিচ্ছি না। এই এত বকাবকির কি আছে? আমাকে জানাতে এসেছে বলে আমি তাদেরকে জ্ঞান দিচ্ছি না। আমি তাদেরকে বললাম, তাদের কাছে আমি একটা বিষয় বললাম যে আপনারা এই সমস্যাটা সমাধান করার জন্য কি সংবিধান কোনো প্রভিশন দিয়েছে, রেখেছে? অবশ্যই রেখেছে। এই পঞ্চায়েতের এই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েতি ব্যবস্থা আছে। এই পঞ্চায়েতি ব্যবস্থা যাতে ঠিকঠাক করে চলে তার জন্য কি আছে? পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব আছে, আধিকারিক আছে। ওই সচিব বা আধিকারিক ঠিকঠাক কাজ করছে কি করছে না, তার কাজের মধ্যে গ্যাপ হচ্ছে কি হচ্ছে না, সে সত্যিকারের অর্থে মানুষের জন্য কাজ করছে কি করছে না, ওইটা দেখভালের জন্য আবার আপনি একটা লোক রেখেছেন। সেই লোকটার নাম কি? গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী আপনি একটা লোক রেখেছেন। সেই লোকটার মাইনে আপনি দিচ্ছেন 1.5 লক্ষ টাকা। আপনি ভোট দিয়ে একটা লোককে ঠিক করলেন যে দেগঙ্গার আমলিয়ার কৃষকের উৎপাদিত ফসলের সঠিক যাতে দাম পায়। এক কথায় কৃষকরা সার্বিকভাবে যাতে উন্নতি সাধন করে, স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আপনি একটা লোককে ঠিক করলেন। সেই লোকটার নাম কি? পদটার নাম কি? এগ্রিকালচার মিনিস্টার। মাইনে দিচ্ছেন 1.5 লক্ষ টাকা মাসে মাইনে দিচ্ছেন, দিয়ে তাকে আপনি ঠিক করেছেন। কিন্তু তারপরেও বলুন, স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হচ্ছে? স্বামীনাথন কমিশনের সুপারিশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ আপনারা জেনে রাখুন। এখন তো ফুলকপির সিজন, হ্যাঁ তাই তো নাকি? ফুলকপি তো নাকি? এই ফুলকপি বাঁধাকপি, স্বামীনাথন কমিশনের সুপারিশ হচ্ছে ফসলের 3 গুণ দাম দিতে হবে। আমি ফুলকপি বাঁধাকপির দাম দিয়ে বলছি, ফুলকপি বাঁধাকপি চাষ করতে গেলে একটা খাবার উপযুক্ত পর্যন্ত ফুলকপি হতে ধরলাম 3টে টাকা খরচ হয়। স্বামীনাথন কমিশন বলছে ওই ফুলকপিটা চাষি 9 টাকায় বিক্রি করবে। 3 টাকা খরচ, 3 টাকা লাভ, 3 টাকা সময়। কিন্তু আপনারা পান? বলুন, আপনারা পান? কেন পাচ্ছেন না? আপনারা লোক বসালেন, তাকে 1.5 লক্ষ টাকা মাইনে দিচ্ছেন, তাকে মন্ত্রী বানালেন আপনিই তো। তাহলে আপনার উৎপাদিত ফসলের 3 গুণ দামের ব্যবস্থা তিনি কেন করছেন না? এইখানেই গেঁড়া কর, এইখানেই আপনারা ভুল লোককে ওই জায়গায় পাঠিয়েছেন। আমাদের বক্তব্য
একটা চাষির ঘরের ছেলেকে আমরা এগ্রিকালচার মিনিস্টার করে যদি ওখানে আমরা পাঠাতে পারি, সেই চাষিদের দুরবস্থার কথা ভাববে, সেই চাষিদের দুঃখের কথা ভাববে, উৎপাদিত ফসলের স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী দামের ব্যবস্থা সেই করতে পারবে, সেই লড়াইটা করতে পারবে। এই সিস্টেমটা আপনারা ধরতে পারছেন না, আপনারা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু সে পাঠিয়ে আপনাদের আরো ক্ষতি করছে। আপনাদের মাসিক গড় আয় কত কৃষকদের? মাস গেলে বিলো 8000 মিলিয়ে নেবেন আপনারা। 8000 টাকা নিচে ইনকাম এক একটা কৃষকদের। আগে ছিল 7000, আমি বিধায়ক হওয়ার আগে ছিল 7000। এতবার বিধানসভায় কৃষকের ইনকাম নিয়ে জ্বালাই ওদেরকে জ্বালিয়েছি। এখন তথ্য দিচ্ছে 8000-এর নিচে, মানে 1000 টাকা বেড়েছে। একটাকে বাড়িয়েছেন। পশ্চিমবাংলার 50% সরাসরি কৃষকের মাসে 1000 টাকা অন্তত বৃদ্ধি পেয়েছে। যদি 10টাকে পাঠাতেন আপনারা, কেরলের মতো হতো, কর্ণাটকের মতো হতো, তামিলনাড়ুর মতো হতো, হরিয়ানার মতো হতো, জম্মু এন্ড কাশ্মীরের মতো হতো। আপনারা শুনলে অবাক হবেন। জম্মু কাশ্মীর সবসময় যেন একটা ঝামেলা লেগে আছে, আমরা দেখি না? ইন্টারনেট বন্ধ, কারফিউ, হ্যান ত্যান। তারপরে ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকা ইনকাম করে। হরিয়ানার কৃষকরা BMW চড়ে ঘোরে, আপনারা দেখেছেন তো? হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকার কাছাকাছি ইনকাম করে। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে। আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে। ওরাও কৃষক, আপনিও কৃষক। তো আমি আপনাদের হিসাব আমি দেখিয়ে দিচ্ছি। মাস গেলে আপনিও 24,000 টাকা ইনকাম করতে পারতেন যদি ফসলের 3 টাকা খরচ হচ্ছে 9 টাকায় বিক্রি করতেন। 3 আষ্টে 24, তো 3 টাকা আপনার ফসলের করতে খরচ হচ্ছে, 9 টাকায় যদি আপনি বিক্রি করতেন, এখন মাস গেলে 8,000 টাকা। আমি 3 টাকায় বিক্রি করে 8,000 টাকা পাচ্ছেন, আর ওটা যখন 9 টাকায় বিক্রি করতেন 3 গুণ, তাহলে ইনকামটা 3 গুণ বাড়তো। কত? 3 আষ্টে 24,000 টাকা কৃষকরা ইনকাম করতো। ওই লক্ষ্মীর ভান্ডার 1,000-1,200 টাকা প্রয়োজন হতো না। তাই মা বাপ প্রত্যেককে বলবো, আপনারা তো 1000 টাকা ধরিয়ে দিচ্ছে, আপনার কাছ থেকে মাস গেলে ওরা 15,000 টাকা চুরি করে নিচ্ছে, মধ্যিখানে দালাল ছেড়ে দিয়ে। এই সিস্টেমটা বুঝতে হবে। আমার আগে সাবির ডাক্তার বলেছে, বারাসাত হসপিটালে গেলে না গিয়ে কোথায় যায়? কোনো একটা বেসরকারি হসপিটালে যায়। কেন জান আপনারা? সংবিধান যেখানে আপনাকে বলছে কি, আপনি অসুস্থ, সরকারের দায়িত্ব আপনাকে সুস্থ করে তোলা, আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কি আপনাকে সুস্থ করে তুলছে? না তার প্ল্যাটফর্ম দিচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রীটা কে? আপনারা তাকে নিযুক্ত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে 1.5 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, আপনাদেরই ট্যাক্সের টাকা। আবার আপনাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে। সেই জন্য আপনাদের বলবো, আপনারা মাইন্ডটা সেটআপটা ঠিক করুন। কে আসবে কে যাবে দেখার দরকার নাই। আমাদের একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে হবে। যে সমাজ ব্যবস্থা 1000 আর 1200 টাকায় মহিলাদের নয়, আমরা মনে করি কম করে মহিলাদেরকে 5,000 টাকা করে মাসে ব্যবস্থা করতে হবে। তার পরিবর্তে কিছু কাজও মহিলাদের কাছ থেকে নিতে হবে। এই ব্যবস্থা যদি আপনারা চান, আসুন আমাদেরকে সাথ দিন। আপনারা যদি চান প্রতি বছরে পশ্চিম বাংলার এক একটি জেলাতে প্রতি বছরে একটা করে আরজিকর হসপিটাল তৈরি করতে, আপনারা যদি চান প্রতি বছরে প্রত্যেক এক একটি জেলাতে একটি করে পিজি হসপিটাল তৈরি করতে হবে, আপনারা যদি চান প্রতি বছরে একটা করে যে কোনো জেলাতে চিত্তরঞ্জন ন্যাশনাল যে মেডিকেল কলেজ আছে তৈরি করতে চান, এক কথায় আপনারা যদি চান প্রতি বছরে একটা করে জেলাতে একটি করে কলকাতার মতো নামি দামি সরকারি হসপিটাল তৈরি করতে চান, তাহলে বলবো অন্য কোনো দিকে তাকাবার দরকার নাই। একবার আমাদেরকে সুযোগ দিন, কথা দিয়ে যাচ্ছি। পিজি হসপিটাল আপনার দক্ষিণ 24 পরগনায় একটা হবে, উত্তর 24 পরগনায় পিজি হসপিটাল হবে, ঝাড়গ্রামে পিজি হসপিটাল হবে, পুরুলিয়াতে পিজি হসপিটাল হবে, বাঁকুড়াতে পিজি হসপিটাল হবে, মালদাতে পিজি হসপিটাল হবে, মুর্শিদাবাদে পিজি হসপিটাল হবে, দার্জিলিং এর মতো জায়গাতে পিজি হসপিটাল
হসপিটাল আমরা করে দেখাবো। দার্জিলিং এর মানুষকে, ঝাড়গ্রামের মানুষকে, আমডাঙ্গার মানুষকে, দেগঙ্গার মানুষকে কলকাতায় পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে হবে না। এই পিজি হসপিটাল উঠে গিয়ে আমডাঙ্গার মানুষকে তার দরে এসে পরিষেবা দেবে, তার ব্যবস্থা আমরা করব। এটা সম্ভব, এটা সম্ভব। কিন্তু কলকাতার বাবুরা আপনাদেরকে এই সুবিধা দেবে না। আর আমরা বলছি কি, একটা সরকার আসলে 5 বছর টাইম পাওয়া যায়, তো 5 বছরে 5টা আমরা পিজি হসপিটাল তৈরি করে দেবো। সম্ভব। এবছরে হেলথ বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা। যদি গুনতে দেওয়া হয় 100 টাকার নোটে, সারা জীবন পার হয়ে যাবে। 100 টাকার নোটে যদি 25,000 কোটি টাকা দেওয়া হয়, সারা জীবন পার হয়ে যাবে, গুনে শেষ করতে পারবেন না। ঠিক আছে? তাহলে ওই 25,000 কোটি টাকা এক বছরে পশ্চিমবাংলার হেলথ বাজেট। আর একটা এমস যে হয়েছে কল্যাণীতে, জানেন তো? ওই এমস তৈরি করতে কত টাকা খরচ হয়েছে জানেন? এমস এর বাজেট 850 কোটি টাকা, মনে আমি তো 1000 কোটি টাকা। তাহলে প্রতি বছর সরকার যদি চায় ওই 25,000 কোটি টাকা থেকে মাত্র 1000 কোটি টাকা যদি বার করে, একটা জেলায় একটা এমস হয়ে যাবে। একটা জেলায় একটা এমস মানে সেই জেলার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে হবে না। পলিসি আছে। দেখুন, এই হাওয়াই কথা নওশাদ সিদ্দিকী বলেন, এটা মাথায় রাখবেন। হাওয়াই কথা আমি বলি না, যুক্তি আছে, সেই যুক্তি দিয়ে আমি প্রমাণ করে দিতে চাই। আমি অনেক আগে বলেছিলাম, 2 বছর আগে 21শে জানুয়ারি রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে যখন রাজ্য সরকার খিদুনি গাইছিল, মানে নাকে কান্না কানছিল, সরি খিদুনি না, নাকে কান্না কানছিল, তখন কি বলেছিলাম? 6 মাসের জন্য 6 মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক। আমি বলেছি পুলিশ প্রশাসন কিচ্ছু আমার লাগবে না, 6 মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক। পশ্চিম বাংলার বেহাল অর্থনৈতিক চাকাকে আমি ঘুরিয়ে দেবো। সে জায়গা আছে। কেন? সে জায়গা আছে তো। কি কি আছে ভাই, সবটা বলা যাবে না। আগামী দিনে আপনারা দিলে দেখাবো। কোনো প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ 1000-এর পরিবর্তে 5000 করে মায়েরা পাবে। 1000 কি 5000 করে মায়েদের ব্যবস্থা করব। শূন্য পদ পূরণ করব। হসপিটালে ডাক্তার থাকবে, স্কুলে টিচার থাকবে, আবার সরকারি কর্মচারীদের দিয়ে বাড়বে। এই যে আমাদের পুলিশ ভাইরা আজকে আমাদের ডিউটিতে আছেন এখানে, ওদের দুরবস্থার কথা আমাদেরকে বলতে হবে। খোঁজ নিয়ে দেখুন, একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে? 12 ঘন্টা 14 ঘন্টা। কিন্তু সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করে? 8 ঘন্টা। তার বাইরে কেন ডিউটি করবে? ওর প্রতিবাদ আমাদেরকেও করতে হবে। কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে পারেনি, কিন্তু ডায়লগ দিয়েছিল কত 2011 সালের আগে, কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে হবে, দেবো। তো তাদের জন্য কথা বলতে হবে না? এই যে সিভিক ভলেন্টিয়াররা আছে, একটা কনস্টেবলের থেকে কম অংশে কাজ করে এরা। এই সিভিক ভলেন্টিয়ার গুলো কারা? আপনার আমার বাড়ির ছেলে মেয়ে তো নাকি? এর বাইরে কেউ আছে না? ওরা অন্য কোনো যন্ত্র দিয়ে তৈরি হয়েছে, অন্য কোনো গ্রহ থেকে আসেনি তো। আমার অন্য কোনো গ্রহ থেকে এসে যায়নি তো সিভিক ভলেন্টিয়ার। আমার আপনার ভাই তো নাকি? আপনার আমার বাড়ির ছেলে তো। 2019 সালে সমকাজে সমবেতনের কথা বলা হয়েছে। একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করেনি। কনস্টেবলের মাইনে 30,000 35,000 টাকা, ও কেন 9,000 10,000 টাকা হবে? ও 9,000 ছিল, 1000 বেরিয়েছে, সেটাও আমার জন্য। সেই বিধানসভাতে যেই দিনই মুখ্যমন্ত্রী আছে, সিভিক ভলেন্টিয়ারের কথা বলি, বাধ্য হয়ে বাড়িয়েছে 1000। কিন্তু 1000 হবে না, 1000 হবে না। সমকাজে সমবেতন, তাদের কনস্টেবলের মতো মাইনে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, তা যে অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে। তা বন্ধুগণ, বক্তব্য শেষ করছি। আশাকর্মী থেকে শুরু করে যারা যারা কাজ করছে, তারা ঠিক তার মাইনে পাচ্ছে না। আমি বক্তব্য শেষ করব, একটা শুধু আমার কাছে একটা প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে চাই, দেবেন? তার আগে বলে দিচ্ছি, হাত তুলে ওয়াদা করতে হবে। যার ইচ্ছা হবে হাত তুলবেন, নাহলে তুলবেন না। কিন্তু আগে শুনে নিন, ওয়াদাটা আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু করাবো না। কি বললাম? আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু ওয়াদাটা আমি করব না, করাবো না। ওয়াদাটা আমি করতে বলবো এই জন্যই, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, খানকা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি, সেই সময় মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে। তাই আজকে আমরা ওয়াদা করছি, 2026 সাল আসছে, যারা যারা আদা করতে চান হাত তুলুন। যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে, ওই তৃণমূলকে একটাও ভোট দেবো না, আমরা ওয়াদা করবো। ওয়াদা হচ্ছে তো নাকি ভাই? হচ্ছে তো নাকি? জোর করে আমি কারো হাত তোলাচ্ছি তো না।
আমার আইএসএফ কেও কিন্তু ভোট দিতে বলছি না, তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি। হবে তো নাকি? ওদাটা হচ্ছে তো নাকি? বুঝিয়ে দেবো আমরা, বুঝিয়ে দেবো তো নাকি? আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে, নালে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিলেও কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে যারা কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নালে মদের ফ্যাক্টরি করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে, প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে সেটাই ডুবিয়েছে। একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে, একটা জায়গার কথা বলুন, একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন, পারবেন? একটা জায়গা আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওনাকে কি বলছি বুঝতে পেরেছে? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি। সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব, উল্টো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে। স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে, বিজেপিকে আটকাবো, সব ফেল হয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। তৃণমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে, শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প। একটা প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন, বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না। মা তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে, মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে। ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি? বলো মা, দেয়া যাবে? আর ওই কবরটা যাতে ঠিক থাকে, তুমি গিয়ে একবার জিয়ারত করতে পারো। তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে। এবার কোথায় ভোট দেবে তুমি দেখো। কি বলছি বাপ, বুঝতে পেরেছো? শুধু তোমার বাপের নয়, যে তোমাদের পাড়াই মা যে তৃণমূলের নেতা, তার দাদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল। তাদের হোশ নাই, যখন হোশ ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য। তারা যা করছে তারা করুক, আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ। আমি কিন্তু হাত তুলে ওয়াদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য, করেছি কি? নালে বলবে ভাইজান আসলো হাদা করিয়ে দিল, এটা উচিত হয়নি। আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য ওয়াদা করিনি, আমি ওয়াদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে। নোটা আছে, যাও না, সবার লাস্টের সুইচটা দাও, ওখানে গিয়ে দাও। ভালো লাগেনি, প্রার্থী পছন্দ হয়নি, স্যার নিচে কেন? আজকে রক্তদান শিবির চলছে, আর কতক্ষণ চলবে? 4টা পর্যন্ত বলে হয় নাকি? যারা রক্তদান করতে ইচ্ছুক আমি তাদেরকে বলবো ভারী খাবার খাবেন না, হালকা খাবার খান। রক্তদান শিবির চলছে, আপনার মূল্যবান রক্ত দিন। এটা আরো ঘন্টা, কটা বাজে? আরো ঘন্টা খানেক চলবে, আপনারা এসে রক্ত দিন। আজকের আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। তবে মাইক তো চালাতেই হবে, মাইক যারা সঞ্চালক যারা আছেন তারাই করবেন। স্টেজে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন, আমাদের আপনাদের এলাকার পরিচিত আমাদের হাসানুজ্জামান ভাই, তারাও ভাইজানের আদর্শ, ভাইজানের চিন্তা ভাবনা, অনেকদিন ধরে তিনি যথেষ্ট দিন রাজনৈতিক সচেতন মানুষ।